শুধু গুমের অভিযোগ করেন সেটা ভালো, কিন্তু গুমের পরিবারকে লিগ্যাল এইডের সহযোগিতার সাথে সাথে দেওয়া হয়, তাও মানবাধিকার সংগঠনের যখন আমাদের দৃষ্টিতে আনে, সেটাও রিপোর্টে আসা প্রয়োজন বলে মনে করি। সম্প্রতি একটা গুমের অভিযোগ এসছে, যেটা অধিকার আমার দৃষ্টিতে আনার সাথে সাথে, এবং সেই পরিবারের বিরুদ্ধে মামলাও হয়েছে শুনেছি, কারণ ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। আমি জানার সাথে সাথে আমার লিগ্যাল এইডের ডিজি আইনজীবী পাঠিয়েছে কারাগারে, তাদের ওকালতনামা নিয়ে এসে তাদের জামিনের যে ব্যবস্থা করার দরকার আইনসঙ্গতভাবে, সে ব্যবস্থা আমরা করেছি, তার পাশে দাঁড়িয়েছি। একটা প্রশ্ন এসেছে, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রয়োজন। নিশ্চিতভাবে আমরা সেটা অনুধাবন করি। একই সাথে আমাদের মাথায় রাখতে হচ্ছে, এখনো বিচারকদের, যে বিচারকটি মোমবাতি জেলে রাজনৈতিক প্রতিপক্ষকে রাতের বেলায় সাজা দিয়ে গেছেন, তাদের বিচার আমরা করতে পারিনি। আপনার বিচার বিভাগীয় সচিবালয়ের নামে যে সচিবালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই সচিবালয়ে যাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন এবং যাদের হাতে দিয়ে গিয়েছিলেন, যদি বলি ফ্যাসিস্টদের আরেকটা আস্তানা ওখানে দাঁড়িয়েছিল, সেই আস্তানার দিকে আমাদের দৃষ্টি দিতে হয়েছে এবং হচ্ছে। আমার দেশের প্রধান বিচারপতির বাসভবন যখন আক্রান্ত হয়, একজন আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে একদিকে যেমন হৃদয় রক্তক্ষরণ হয়, ঠিক একইভাবে আমার চিন্তা করতে হয়, কেন প্রধান বিচারপতির বাসভবনে আক্রান্ত হলো, সেই চিন্তা আমাদের মাথায় রাখতে হয়। অধিকারের রিপোর্ট পাবলিশ করার কারণে আদিলুর রহমান খান রিপোর্ট পাবলিশ করেছিলেন। সেই রিপোর্টের মধ্যে সরকার সেই রিপোর্টকে কন্টেন করতে যে এফআইআর উল্লেখ করছেন, যে আদিলুর রহমান খান এবং অধিকার নাসিরউদ্দিন আলান 61 জনের তালিকা দিয়েছেন, তার মধ্যে 5 জনের নাম 2 জায়গায় আসছে, ভালো কথা 56 জন। আর একটা হলো 5 জনকে পাওয়া গেছে, ভালো কথা 51 জন। বাকিদের ব্যাপারে সেই এফআইআর আর কিছু বলছেন না। প্রেস রিলিজ দিয়ে, প্রেস কনফারেন্স করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস স্টেটমেন্ট করেছিলেন, তাদের হিসাব অনুসারে 10 জন মারা গেছে। মারা তো গেছে, শুধুমাত্র গাণিতিক ব্যাখ্যার কারণে আদিলুর রহমান খানকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল। আমার এই বিচার বিভাগ সেখানে দাঁড়াননি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মানবাধিকার রক্ষায় যারা সংগ্রাম করছেন, তাদের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। যখন সালাউদ্দিন সাহেবকে গুম করে প্রতিবেশী রাষ্ট্রে ড্রপ করা হয়, যখন আমার দেশ পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়, যখন মাহমুদুর রহমান বিচার বিভাগের ন্যায্যতার জন্য কথা বলেন কারাগারে নিক্ষিপ্ত করা হয়, তখন যে বিচার বিভাগ ছিল, জুলাই বিপ্লবের পরে যে বিচার বিভাগের উপরে ওভারহোলিং হলেও কার্যত সেই বিচার বিভাগের জায়গা থেকে আমরা এখনো মুভ করতে পারিনি। পৃথক সচিবালয়ের কথা বলছেন, খুব ভালো কথা, কিন্তু এখন পর্যন্ত গত 55 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে একজন সহকারী জজের সহকারী জজের বদলির ক্ষমতা, শাস্তি দেওয়ার ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে নাই। আইন মন্ত্রণালয় শুধু সুপারিশ করে। আমরা এসে গত সেপ্টেম্বর থেকে, 2025 সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় 1400 নিম্ন আদালতের বিচারককে বদলি করা হয়েছিল। এই 1400-র মধ্যে যারা মোমবাতি জেলে গণতন্ত্রকামী মানুষকে সাজা দিয়েছিল, তারাও কেউ কেউ প্রাইজ পোস্টিং পেয়েছিলেন। আমরা যখন সেইগুলো ঠিক করতে গেছি, সেখান থেকে 70% আমাদেরকে অনুমোদন দেওয়া হয়নি সুপ্রিম কোর্ট থেকে। 70% এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগ যাচ্ছে। যদি মনে করেন সরকার নিয়ন্ত্রণ করে, আমি বিনয়ের সাথে বলবো, এটা সরকারের বিষয় না। সরকার যখন
পার্টি ক্যাডারকে বসায় দেয় এবং এই জজ সাহেব যখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারেন তখনই বিচার বিভাগ মুখ থুবড়ে পড়ে। কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি নিয়োগ হয়, ভালো জজ যদি নিয়োগ হয়, ব্যক্তি যদি ভালো হয়, তাহলে কেবল একটি স্বাধীন, স্বচ্ছ, প্রত্যাশিত বিচার বিভাগ পাবেন। অন্যথায় এ ধরনের বিচার বিভাগের স্বপ্ন শুধু কাগজে কলমে রাখলে পাওয়া সম্ভব না। আমার দেশে সুপ্রিম কোর্ট কাগজে কলমের থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রতিষ্ঠান, এর থেকে নিরাপত্তা বলয়ে থাকা প্রতিষ্ঠান, চাকরি সুবিধা পাওয়া প্রতিষ্ঠান, বদলে হওয়ার কোনো চান্স নাই, রিমুভ করার কোনো সুযোগ নাই। সেই সুপ্রিম কোর্ট আমাদেরকে সঠিকভাবে সাংবিধানিক অধিকার রক্ষায় বিগত 16-17 বছর সময় ব্যর্থ হয়েছে। সুতরাং সেই জায়গার থেকে কিভাবে চট্টগ্রামে জুলাই বিপ্লব করতে যে হাত পা হারানো 8 জন মানুষ, তারা আবার মিথ্যা মামলায় ভোগান্তির শিকার হচ্ছেন। আমি কথা দিচ্ছি, এখানে যদি এই রিপোর্টটা সঠিকভাবে আসে, আপনারা জেলা প্রশাসকের মাধ্যমে একটা মামলা প্রত্যাহারের দরখাস্ত দিতে হয়। ওই দরখাস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আমার পর্যন্ত আসবে। আমার নেতৃত্বে একটা কমিটি আছে, ওই কমিটি চূড়ান্তভাবে অনুমোদন দেবে। আমি কথা দিচ্ছি 8টা মামলায় আমি প্রত্যাহার করার জন্য যা যা করণীয় আয়োজন। শুধুমাত্র কাগজগুলো একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, এই প্রক্রিয়ার মধ্যে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভুল ভুল তথ্য পাচ্ছি। আমি গত পরশুদিনের একটা মিটিং, আমার জেলার থেকে 5টা মামলা প্রত্যাহারের জন্য আসছে, তার 3টা মামলায় আমি পার্সোনালি জানি এটা রাজনৈতিক মামলা না, কিন্তু ওখানকার স্থানীয় নেতারা বলছেন, কোন দল আমি বলছি না, তারা সার্টিফিকেট দিচ্ছেন যে এটা রাজনৈতিক মামলা। আমার এটাতে যেহেতু আমার পার্সোনাল নলেজ আছে, জানি বলে আই কুড রিফিউজ ইট। অন্যান্য জেলার থেকেও যখন এইগুলো আসে সেটা দেখবেন। আমরা আরেকটা জায়গায় খুব রশি টেনে ধরেছি, ধর্ষণের মামলা আসলে সেই মামলা আমরা প্রত্যাহারের তালিকায় রাখবো না, যত বড় রাজনৈতিক মামলাই হোক না কেন। সেটা আমাদের আরেকটা কমিটমেন্টের জায়গায়। আর কিছু জায়গা আছে মাদকের মামলার ক্ষেত্রে, সেখানে আমরা অনেক বেশি সতর্কতার সাথে দেখছি। ওই সময় দেখা গেছে বিরোধী রাজনৈতিক কর্মী দেখছেন, পুলিশ যে তার পকেটে 2টা পুরিয়া ঢুকাই দিয়ে কয়েকটা ফেন্সিডিল বা ইয়াবা ঢুকাই দিয়ে মামলা দিয়ে দিয়েছে। সেটাও আমরা খুব সতর্কতার সাথেই পরীক্ষা নিরীক্ষা করছি। তো মাহমুদ ভাইকে বলবো, আমাকে যদি আপনার রিপোর্টারকে একটু বলেন এই 8 জনের ব্যাপারে যত দ্রুত সম্ভব হোম মিনিস্ট্রির মাধ্যমে এটা আমাকে পাঠালে আমি নেক্সট মিটিংয়ে এটা প্রত্যাহারের ব্যবস্থা করব। শুধু এইটা না, সারা বাংলাদেশে রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছেন এ ধরনের যে কোনো মামলা যদি এখনো পেন্ডিং থাকে, 2000 আমরা টাইম ঠিক করেছি 2009 থেকে 2024 পর্যন্ত, এই সময়কার যে কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আমরা প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছি বলে আমরা আপনাদেরকে অবহিত করছি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিশ্চিতভাবে শক্তিশালী করা প্রয়োজন। যদি শক্তিশালী না হয়, এখন শক্তিশালী করতে গেলে শক্তিশালী মানুষ দরকার, যারা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে এই সিদ্ধান্তগুলো নিতে পারবেন। সেরকম মানুষের অনেক বেশি সংকট। আমরা ভিশিয়াস সাইকেল অফ ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স যেটাকে বলি, রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে সাইকেল, সেই সাইকেল থেকে বের হওয়ার চেষ্টা করছি। আমরা প্রত্যাশা করব না যেটা ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য একটি অপতৎপরতা হয়। নৈরাজ্যবাদীদেরকে ফিরিয়ে আনার জন্য আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ এবং মৌলবাদ একই সাথে বাংলাদেশের চরিত্র বদলে দেয়, সেরকম কোনো পদক্ষেপ আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করব।